সবাইকে শুভ সন্ধ্যা। এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আজকের অর্গাননের এই আলোচনা সেশনে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা অর্গানন থেকে কথা বলি এই সময়টাতে। তো গত কয়েকটি ক্লাসে আমরা আসলে ওষুধের বিভিন্ন প্রুভিং এর বিষয়ে স্যার অর্গাননে যেভাবে নির্দেশনা দিয়েছেন, প্রত্যেকটা অ্যাফোরিজম আমরা ধরে ধরে আলোচনা করে চলেছি। আমরা সেই ধারাবাহিকতায় আজকে 121 নম্বর অ্যাফোরিজম থেকে 124 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত আলোচনা করতে চলেছি। আমার বিশ্বাস যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং পুরো আলোচনাটা আমাদের অত্যন্ত প্রাণবন্ত হতে চলেছে। তো আমরা যেটা করে থাকি, আমাদের প্রিভিয়াস যে আলোচনাগুলো ছিল সেটারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের অ্যাফোরিজম গুলো চলছে। তো সেই ক্ষেত্রে আমরা একটু প্রিভিয়াস অ্যাফোরিজম গুলোর কথা যদি একটু স্মরণ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের পূর্ববর্তী অ্যাফোরিজম গুলোতে স্যার হ্যানিম্যান কতগুলো নির্দেশনা দিয়েছেন, সেগুলো আমাদের ড্রাগ প্রুভিং এরই একটা গুরুত্বপূর্ণ মেসেজ সেসব জায়গায় আমরা পেয়েছি। সেখানে আমরা দেখেছি যে আমাদের যে ওষুধগুলো প্রুভিং করতে হবে, সেই ক্ষেত্রে প্রুভিংটা যেন অবশ্যই সুস্থ শরীরে হয়, এই ধরনের নির্দেশনা কিন্তু আমরা পেয়েছি। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে ভেষজ আমরা সংগ্রহ করি, সেগুলোর বিশুদ্ধতার বিষয়েও সেখানে কিন্তু উল্লেখ রয়েছে। অনুরূপ ভাবে আমরা আজকেও সেই ধারাবাহিকতায় পরবর্তী যে নির্দেশনাগুলো স্যারের রয়েছে, যেহেতু প্রুভিংটা বেশ কতগুলো অ্যাফোরিজমের মাধ্যমে স্যার বন্টন করেছেন, আমরা সেগুলো আজকে জানবো। তো প্রথমেই আমরা আলোচনা করব 121 নম্বর অ্যাফোরিজম। তো 121 নম্বর অ্যাফোরিজমটা মানে এখানে কি বলছেন আসলে স্যার? এখানে অ্যাফোরিজম, এই অ্যাফোরিজমটা স্যার আসলে আমাদেরকে জানান দিচ্ছেন, যখন দেখাচ্ছে স্যার এগুলো পরীক্ষা করেছেন ওনার লাইফে, ওনার সময়ে উনি যখন বিভিন্ন ওষুধ পরীক্ষা করেছেন, তো সেই পরীক্ষা করতে গিয়ে উনি আসলে যে সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, সেই অভিজ্ঞতার কিন্তু আপনার রেজাল্ট হচ্ছে এই অর্গানন। তো সেখানে আমরা কি পাচ্ছি যে 121 নম্বর অ্যাফোরিজমের স্যার যে অভিজ্ঞতাটা শেয়ার করেছেন, উনি লক্ষ্য করেছেন আমরা যদি এই অ্যাফোরিজমটা পড়ি তাহলে দেখতে পারবো যে আমাদের যে আপনার বিভিন্ন যে ভেষজ উনি এখানে প্রয়োগ করেছিলেন, সেই ক্ষেত্রে বিভিন্ন তারতম্যতা উনি লক্ষ্য করেছিলেন। কি রকম তারতম্য? সেই তারতম্য হচ্ছে ঔষধের বা ভেষজের যে শক্তি, তার কিছু তারতম্যের বিষয় রয়েছে। আবার এই শক্তিগুলা তারতম্যতার ভেদে এই ভেষজগুলোর যে ঔষধি শক্তি, সেই শক্তিগুলোর যে প্রকৃত পরিচয়, এটা কিভাবে বা কোন মানব শরীরে, কি ধরনের মানব শরীরে আপনার কেমন রেজাল্ট আসবে, এটা কিন্তু উনি এই তারতম্যগুলো, এই পার্থক্যগুলো কিন্তু উনি উপলব্ধি করেছেন এবং উনি সেই বিষয়গুলোকে কিন্তু লিপিবদ্ধ করেছেন। এই জন্য প্রত্যেকটা অ্যাফোরিজম, দেখুন এতগুলো অ্যাফোরিজম কিন্তু প্রুভিং এর উপরেই চলছে, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র, স্বতন্ত্র কিন্তু একটা মালার ভেতরে, মানে একটা মালাতে যেমন অনেকগুলা ফুল থাকে, প্রত্যেকটা ফুলই কিন্তু স্বতন্ত্র কিন্তু একটা মালাতে আছে। অনুরূপ ভাবে এখন আমরা ওষুধ প্রুভিং এর যে অধ্যায়টা পড়ছি, এই প্রত্যেকটা প্রুভিং এর সাথে একটা কিন্তু রিলেভেন্ট রয়েছে। এখন আমরা এই অ্যাফোরিজমটাতে যেটা জানতে চলেছি, সেটা হচ্ছে যে এই যে প্রুভিংটা করা হচ্ছে যে মেডিসিনের, সেই প্রুভিং এর ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির উনি কিন্তু ভেষজ পেয়েছেন। অর্থাৎ এটা বলতে চাচ্ছি যে যত রকম ভেষজ বা যত রকম আমাদের উপাদান রয়েছে ঔষধ হিসেবে, সেগুলো তাকে প্রুভিং হয়েছে। এখন প্রত্যেকটা উপাদান বা প্রত্যেকটা ভেষজ কি একই প্রকৃতির? একই প্রকৃতির নয়। আমরা কিন্তু পূর্ববর্তী অ্যাফোরিজম গুলোতে শিখেছিলাম বা জেনেছিলাম যে প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা ভেষজ যেমন একটা আরেকটা থেকে ভিন্ন, স্বতন্ত্র, অনুরূপ ভাবে আপনার প্রত্যেকটা ভেষজ মানব শরীরে ভিন্ন ভিন্ন লক্ষণ কিন্তু প্রডিউস করবে। এই বিষয়টা কিন্তু আমরা গত অ্যাফোরিজম গুলোতে কিন্তু খুব স্পষ্ট ভাবে শিখে এসেছি। এখন এই যে প্রত্যেকটা ভেষজ যেমন ভিন্ন, আবার তাদের ক্রিয়ার ক্ষেত্রে, তাদের যে মানে শক্তি বা সামর্থ্য প্রকাশের ক্ষেত্রে,
সেখানেও যে কিছু ভিন্নতা রয়েছে, একটা হচ্ছে তাদের লক্ষণের ভিন্নতা ছিল, এখন বলা হচ্ছে তাদের সক্ষমতার ব্যাপার বা তাদের যে তীব্রতার ব্যাপার, সেই বিষয়টা এখানে আসছে। অর্থাৎ একটা ভেষজ তার যে তার ভিতরে কতটা শক্তি নিহিত আছে, সেটা কতটা আপনার উগ্র বা কতটা মৃদু, কতটা আপনার শক্তিশালী, এই বিষয়টাকে পার্থক্য নির্ণয়ের মাধ্যমে কোন মানব শরীরে কিভাবে করে কোন ভেষজটা প্রয়োগ করতে হবে, সেইটাই আসলে স্যার এই অ্যাফোরিজমে আমাদেরকে জানান দিচ্ছেন। তো যখন আমরা অ্যাফোরিজমটা লাইন বাই লাইন পড়বো এবং বুঝবো, তখন আশা করি আমাদের কাছে এই কনসেপ্টটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। এখন এই জন্য এটার একটা হেডিং আমি রেখেছি যে এই অ্যাফোরিজমটাতে স্যার বলছেন ঔষধের তীব্রতা ভেদে ঔষধের বিভাগ ও এর ভিন্নতা। ঔষধের যে তীব্রতা, একটা ভেষজের তো এক ধরনের তীব্রতা রয়েছে, সেই তীব্রতা ভেদে ঔষধের যে কতগুলো বিভাগ বা ক্লাসিফিকেশন বা সেটার ভিন্নতা কিন্তু এটা রয়েছে, সেটা আমরা আসলে এই অ্যাফোরিজমটা তো জানবো। তো চলুন আমরা একসাথে অ্যাফোরিজমটা একবার পড়ে ফেলি। এখানে স্যার প্রথমে যেটা বলছেন, শুরু করছেন যে ইমপ্রুভিং মেডিসিন, অর্থাৎ ওষুধ পরীক্ষাকালে, ঔষধ পরীক্ষাকালে বা পরীক্ষার সময়, পরীক্ষার ক্ষেত্রে টু অ্যাসার্টেইন দেয়ার ইফেক্ট, অ্যাসার্টেইন মানে নিশ্চিত করা, তাদের নিশ্চিত করা কি দেয়ার ইফেক্ট, তাদের প্রভাব কোথায়, অন দা হেলদি বডি, সুস্থ শরীরে। অর্থাৎ ওষুধ পরীক্ষাকালে সুস্থ শরীরে তাদের প্রভাব নিশ্চিত করার ক্ষেত্রে ইট মাস্ট বি, এটা অবশ্যই, ইট মাস্ট বি বর্ন ইন মাইন্ড, এটা অবশ্যই মনে রাখতে হবে কি, দ্যাট দ্য স্ট্রং হিরোইক সাবস্টেন্স অ্যাজ দেয়ার টার্ম, দ্য স্ট্রং মানে শক্তিশালী বা উগ্র, এবং হিরোইক মানে এখানে শক্তিশালী বোঝানো হচ্ছে, স্ট্রং মানে উগ্র, উগ্র এবং শক্তিশালী যে উপাদানগুলো রয়েছে অ্যাজ দেয়ার টার্ম মানে যাদেরকে এইভাবে সংজ্ঞায়িত করা হয়, আর লায়াবল, তারা দায়ী বা এটার একমাত্র কারণ, ইভেন ইন স্মল ডোজ টু প্রডিউস, ইভেন ইন স্মল ডোজ মানে ক্ষুদ্র মাত্রায়, ক্ষুদ্র মাত্রায় কি করতে পারে, টু প্রডিউস চেঞ্জ ইন হেলথ ইভেন অফ রোবাস্ট পারসন। অর্থাৎ এই যে উগ্র বা শক্তিশালী যে উপাদান বা যে ভেষজ, সেটা কি করতে পারে, আপনার খুবই ক্ষুদ্র মাত্রায় একটা সুস্থ শরীরে পরিবর্তন আনতে পারে। আমরা যদি এই অ্যাফোরিজমটা একটু লক্ষ্য করি, তাহলে তাহলে কিন্তু আমরা কি কি পেতে পারি, দেখুন তো এখানে দুইটা শব্দ পেতে পারি, কিন্তু একটা হচ্ছে এইখানে একটা ইভেন, আবার আপনার এখানেও একটা ইভেন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যেটা মার্ক করেছি। আমি এইটাকে একটু আলাদা করে কেন বলছি, যে এই যে ক্ষুদ্র মাত্রা মানব শরীরের পরিবর্তন আনতে পারে, কিন্তু দুইটা ইভেন এখানে দেওয়া হয়েছে। ইভেন মানে কি, এমন কি, ইন স্মল ডোজ মানে বৃহৎ ডোজ দিলে তো পরিবর্তন হবেই, কিন্তু ইভেন স্মল ডোজ যদি আপনি প্রয়োগ করেন, মানে ক্ষুদ্র মাত্রাও যদি প্রয়োগ করেন, তাহলে কি হবে, পরিবর্তন হবে স্বাস্থ্য, আপনার সুস্থ শরীরের। কোন ধরনের ব্যক্তির, রোবাস্ট পারসন, অর্থাৎ শক্তিশালী মানুষের, শক্ত সামর্থ্য বা শক্তিশালী মানুষের পরিবর্তন হবে। এখানে যেহেতু আবার ইভেন্ট দিয়েছে, মানে কি দুর্বল মানুষের তো অবশ্যই হবে, এমনকি শক্তিশালী মানুষেরও পরিবর্তন হবে। অর্থাৎ এখানে দুইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যে সমস্ত উগ্র বা শক্তিশালী সাবস্টেন্স রয়েছে, সেই শক্তিশালী সাবস্টেন্স বা ভেষজ সমূহ কি করতে পারে, মানবের স্বাস্থ্য শরীরের পরিবর্তন আনতে পারে, এবং সেটা আপনার স্থূল মাত্রায় তো অবশ্যই পারে, এমনকি সেটা ক্ষুদ্র মাত্রায় হলেও পারে। আর দুর্বল ব্যক্তি হলে তো অবশ্যই পরিবর্তন হবে, এমনকি শক্তিশালী ব্যক্তি হলেও সেটা পরিবর্তন করে ফেলতে পারে। সহজ কথায় আমাদের ওষুধ প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, শক্তিশালী এবং উগ্র যে পদার্থগুলো রয়েছে বা ওষুধগুলো রয়েছে, সেগুলো আপনার শক্তিশালী মানুষের শরীরেও খুব ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করলেও পরিবর্তন আনতে পারে। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত, এই যে বলেছিলাম যে এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রকৃতির বা বিভিন্ন ভেষজের তারতম্য রয়েছে তাদের সক্ষমতা প্রকাশের, সেই বিষয়টা আমরা কিন্তু এখন জানবো। তাহলে একটা আমরা ক্যাটাগরি পেলাম কি, সেখানে আপনার দেখতে পাচ্ছি স্ট্রং এবং হিরোইক সাবস্টেন্স, অর্থাৎ উগ্র বা শক্তিশালী। পরবর্তী লাইনে স্যার বলছেন ডোজ অফ মাইল্ডার পাওয়ার, অর্থাৎ ডোজ মানে কি ওইগুলা, কারা, অফ মাইল্ডার পাওয়ার, অর্থাৎ যেগুলো একটু মৃদু বা আপনার এই অতটা কিন্তু কম, মাইল্ডার মাস্ট বি, মাইল্ডার পাওয়ার মাস্ট বি গিভেন ফর দিস এক্সপেরিমেন্ট,
এই পরীক্ষার জন্য এগুলো অবশ্যই দিতে হবে ইন মোর কনসিডারেবল কোয়ান্টিটিস, অর্থাৎ সেগুলো আরো বেশি একটু অধিক মাত্রায় প্রয়োগ করতে হবে। এখানে বলা হয়েছিল ক্ষুদ্র মাত্রায় এবং শক্তিশালী মানুষকে পরিবর্তন করতে পারে, কিন্তু এই পরীক্ষাটা যদি কিনা আপনি মাইল্ডার অর্থাৎ কম মৃদু সম্পন্ন কোনো অপেক্ষাকৃত পূর্ববর্তীটা থেকে অপেক্ষাকৃত কম মৃদু শক্তি সম্পন্ন কোনো ওষুধ প্রোভিং এর ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে চান, সেই ক্ষেত্রে অপেক্ষাকৃত অধিক পরিমাণ এখানে আপনার প্রয়োগ করতে হবে। পরবর্তী লাইনে কি বলছেন, ইন অর্ডার টু অবজার্ভ দ্য অ্যাকশন, অবজার্ভ পর্যবেক্ষণ করতে, দ্য অ্যাকশন ক্রিয়া অফ দ্য ভেরি উইকেস্ট, অর্থাৎ যেগুলো খুবই দুর্বল বা খুবই মৃদু ভাবাপন্ন যে সমস্ত ভেষজ আছে তাদের ক্রিয়া যদি আপনি পর্যবেক্ষণ করতে চান, হাউএভার দ্য সাবজেক্ট অফ এক্সপেরিমেন্ট শুড বি পারসন ফ্রি। দেখুন এখানে কি বলা হচ্ছে, সেই ক্ষেত্রে কোন ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োগ করতে বলা হচ্ছে, যে মাস্ট বি ফ্রি, শুড বি পারসন ফ্রি ফ্রম ডিজিজ, অর্থাৎ রোগ মুক্ত ব্যক্তি হতে হবে। তারপরে কি বলা হচ্ছে, এন্ড হু, তারা যারা হু আর ডেলিকেট ইরিটেবল অ্যান্ড সেন্সিটিভ, অর্থাৎ আপনার যারা কিনা আপনার সংবেদনশীল, উত্তেজনা প্রবণ বা স্পর্শকাতর যারা, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এই অ্যাফোরিজমটা যদি আমরা সম্পূর্ণটা এখন বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাই এখানে তিন ধরনের সাবস্টেন্সের কথা স্যার উল্লেখ করছেন। নাম্বার ওয়ান স্ট্রং এবং আপনার যেটাকে বলছেন হিরোইক সাবস্টেন্স, অর্থাৎ উগ্রবীর্য যেগুলা, খুবই আপনার তীব্র ক্ষমতা সম্পন্ন যেগুলা, এটা একটা। তাদের ক্ষেত্রে যদি আপনি প্রুভিং করতে চান অ্যাজ এ ফিজিশিয়ান, ধরুন আপনি কোন একটা ভেষজ প্রুভিং করবেন কিন্তু সেটা আপনার অত্যন্ত তীব্র বা অত্যন্ত মানে আপনার বিষক্রিয়া তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে তাদের ক্ষুদ্র মাত্রা দিলেই যথেষ্ট। এমনকি সেটা সুস্থ যারা শক্ত সামর্থ্য ব্যক্তি আছেন তাদেরকেও পরিবর্তন করতে পারে। একই ধরনের পরীক্ষা যদি আপনি অপেক্ষাকৃত কম মৃদু সম্পন্ন বা মৃদু উগ্রবীর্য সম্পন্ন কোনো সাবস্টেন্সের পরীক্ষা করতে চান, সেক্ষেত্রে মাত্রাটা এক্ষেত্রে বাড়াতে হবে, পরিমাণটা বাড়াতে হবে। আর যদি খুবই দুর্বল এমন ধরনের কোনো ভেষজ আপনি পরীক্ষা করতে চান, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এমন লোক নির্বাচন করতে হবে যে ব্যক্তিটা কিন্তু কি হবে, অত্যন্ত সংবেদনশীল হবে, উত্তেজনা প্রবণ হবে এবং কি অত্যন্ত স্পর্শকাতর হবে। কিন্তু একটা শর্ত আছে, ওনাকে অবশ্যই নিরোগ হতে হবে। এইটা ছিল মূলত আমাদের 121 নম্বর অ্যাফোরিজমের মানে মূল আলোচনা। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টি পাই সেই ক্ষেত্রে হচ্ছে এই যে তিনটা আপনার ঔষধের যে ক্লাসিফিকেশন, যে এই ধরনের ক্লাসিফিকেশন আমরা পেয়ে থাকি, এবং আপনার যে জিনিসটা হচ্ছে যে আপনার ওষুধের প্রয়োগের ক্ষেত্রে আমাদের কি কি সতর্কতাটা অবলম্বন করতে হবে সেই বিষয়টা স্যার আসলে এখানে বলছেন। আচ্ছা, এখানে আহ, একটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে যে এই যে ওষুধ পরীক্ষার ক্ষেত্রে যে আমরা ধরুন যে ওষুধ আমরা পরীক্ষা করতে চাচ্ছি, সেই সমস্ত ক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু এখানে একটু লক্ষ্য রাখার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ঔষধের যে বিশুদ্ধতা, হ্যাঁ সেই বিশুদ্ধতা, মানে এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে ওষুধ পরীক্ষণের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেই এখন যে কথাগুলো বলবো তার কিছু কিছু কথা পরবর্তী অ্যাফোরিজমের সাথে মিলে যাবে। সেটা হচ্ছে ওষুধ পরীক্ষার ক্ষেত্রে তিনটা জিনিস আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হয়। একটা হচ্ছে যে আপনার ভেষজের মানে যে গুণাগুণ, সেই গুণাগুণটা একেবারে বিশুদ্ধ হতে হবে, অর্থাৎ সেটা কোন রকম মিশ্রণ তার মধ্যে চলবে না, বিশুদ্ধ হতে হবে, ভেষজটা হতে হবে বিশুদ্ধ। দুই নম্বর হতে হবে যে পরীক্ষকের শরীরে সেটা পরীক্ষা করা হচ্ছে তার যেন সকল কিছু সাম্য অবস্থায় থাকে, তার ভাইটাল ফোর্স যেন সাম্য অবস্থা থাকে। সাম্য অবস্থা বলতে বোঝানো হচ্ছে উনি যেন সম্পূর্ণরূপে সুস্থ থাকেন, নীরোগ থাকেন। কেন? কারণ অ্যাকচুয়ালি আমরা কি নির্ণয় করে থাকি, আমরা নির্ণয় করে থাকি ওই ভেষজটা আপনার আমাদের মানব শরীরে কি পরিবর্তন ঘটাতে পারে, পরিবর্তন ঘটাতে পারে তথা জীবনী শক্তির কি কি পরিবর্তন ঘটাতে পারে, অর্থাৎ জীবনী শক্তি যে সাম্য অবস্থায় ছিল সেইটাতে কি কি বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তাহলে দুইটা জিনিস কিন্তু আমাদের অলরেডি পেলাম, একটা হচ্ছে যে ভেষজের গুণাগুণের যে বিশুদ্ধতা এটা আমাদের প্রয়োজন, দুই নম্বর হচ্ছে কি যে আমাদের যে পরীক্ষক ওনাকে অবশ্যই তার ভাইটাল ফোর্সের সাম্য অবস্থায় তথা সুস্থ সম্পূর্ণ নিরোগ থাকতে হবে। এবং তিন নম্বর হচ্ছে অনেক ক্ষেত্রেই একটা আপনার পরীক্ষক উনি হয়তো সুস্থ আছেন, উনি হয়তো নীরোগ, বাট ওনাকে কোনো এনভায়রনমেন্ট, কোনো পরিবেশ ওনাকে কিন্তু প্রভাবিত করে হতে পারে। যেমন ধরুন অনেকে আছেন অত্যন্ত
গরম কাতর, অনেকে আছেন অত্যন্ত শীত কাতর, অনেকের হয়তো আপনার কোনো কিছুর সাথে তার একটা সাবসেপ্টেবিলিটি আছে, কোনো একটা প্রবণতা রয়েছে। তাহলে ওনাকে যখন পরীক্ষক হিসেবে নির্বাচন করতে হবে, তখন অবশ্যই ওনাকে উনার অনুকূল পরিবেশ প্রদান করতে হবে। আপনি বিশুদ্ধ ভেষজ নিলেন, আপনি নীরব পরীক্ষক নির্বাচন করলেন, কিন্তু পরীক্ষকের অনুকূল পরিবেশ দিলেন না, তাহলেও কিন্তু আপনার এই পরীক্ষাটা ব্যর্থ হতে পারে। সেটা কেমন? যেহেতু ওই পরীক্ষক কোনো একটা বিষয়ের সাথে তার স্পর্শকাতরতা রয়েছে, আপনি যদি সেই স্পর্শকাতর পরিবেশের সংস্পর্শে ওনাকে রাখেন, তখন আপনি ওষুধ পরীক্ষার উদ্দেশ্যে যখন ওনার শরীরে ভেষজ প্রয়োগ করবেন, সেই প্রয়োগকৃত ভেষজ যে পরিবর্তন তৈরি করবে বা সাম্য অবস্থার বিশৃঙ্খলা তৈরি করবে, সেটার সাথে যেহেতু উনার যেটাতে সেন্সিটিভিলিটি রয়েছে, এমন পরিবেশে উপযুক্ত পরিবেশ, তার অনুকূল পরিবেশ দেন নাই, ফলে ওই প্রতিকূল পরিবেশের প্রভাবও কিন্তু ওনাকে প্রভাবিত করতে পারে। সেক্ষেত্রে আপনি ভেষজটির স্পষ্ট চিত্র নাও পেতে পারেন। এই জন্য এই ৩টা জিনিস কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয়। ওষুধের ভেষজের বিশুদ্ধতা, পরীক্ষক নির্বাচন, ওনাকে নীরব হতে হয়, এবং সর্বশেষ ওই পরীক্ষকের অনুকূল পরিবেশ দিতে হবে। অর্থাৎ ওনার যে সমস্ত বিষয়গুলোতে স্পর্শকাতরতা রয়েছে, যে সমস্ত বিষয়গুলোতে সেন্সিটিভিলিটি রয়েছে, ওনাকে সেইগুলো থেকে দূরে রেখে রাখতে হবে, যেন অন্য কোনো পরিবেশ দ্বারা উনি প্রভাবিত না হন, অন্য কোনো পরিবেশের কারণে ওনার মধ্যে কোনো সিমটম অ্যারাইজ না করে। যদি পরিবেশ বা কোনো প্রভাবিত হয় এমন কোনো কিছুর সংস্পর্শে উনি থাকেন, সেই ক্ষেত্রে ওই মানে প্রভাবিত হওয়া বস্তুর লক্ষণ প্রকাশ পাচ্ছে, নাকি আপনার পরীক্ষিত যে মানে পরীক্ষার উদ্দেশ্যে প্রয়োগকৃত ভেষজের লক্ষণ প্রকাশ পাচ্ছে, আপনি কিন্তু পার্থক্য করতে পারবেন না। সঙ্গত কারণে এই বিষয়টা আমাদেরকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। পাশাপাশি এই যে উগ্রবীর্য যে মেডিসিন গুলোর কথা বলা হচ্ছে বা ভেষজের কথা বলা হচ্ছে, সেইগুলা কিন্তু আপনার সবসময়ের জন্য এটা কিন্তু আপনার মানে খুব সতর্কতার সাথে প্রয়োগ করতে হয়। কারণ এগুলো বৃহৎ মাত্রায় প্রয়োগ করলে পরীক্ষকের শরীরে বিষক্রিয়া তৈরি হয়। এখন আপনি যদি যেমন ধরুন আমাদের আর্সেনিক আছে, হ্যাঁ, আমাদের এই আর্সেনিক ওষুধটা কিন্তু একটা যদি স্থূল মাত্রায় প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার শরীরে ওই পরীক্ষকের শরীরে কিন্তু বিষক্রিয়া হবে। এখন বিষক্রিয়া আর সিম্পটম এক জিনিস নয়। কেন নয়? যখন সেটা আপনি মানে ভেষজটাকে আপনি প্রয়োগ করছেন এমন একটা, এই যে বলা হচ্ছে এটা কিন্তু তীব্র, আর্সেনিক কিন্তু তীব্র। একে যদি আপনি আপনার স্থূল মাত্রায় প্রয়োগ করেন, এই যে স্মল ডোজ বলা হচ্ছে, স্মল ডোজ না দিয়ে যদি স্থূল মাত্রায় দেন, তাহলে হবে কি? পরীক্ষক নীরব হওয়া সত্ত্বেও উনার শরীরে সেটা একটা বিষক্রিয়া তৈরি করবে। যখন বিষক্রিয়া তৈরি হবে, তখন আমাদের ভাইটাল ফোর্স ওই বিষক্রিয়া থামানোর জন্য কিছু লক্ষণ দিবে। আবার ওই ওষুধের লক্ষণ আসবে। সেক্ষেত্রে এটা অ্যামালগেটেড হয়ে যাবে, একটা সংমিশ্রণ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে সেখানেও মানে মূলত যে উদ্দেশ্যে করা ওষুধের পরিপূর্ণ এবং পরিষ্কার চিত্রটা কিন্তু পাওয়া যাবে না। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের মানে এই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করে আমাদের এই পরীক্ষাগুলো পরিচালনা করতে হবে। যাই হোক, এটা ছিল ১২১ নম্বর অ্যাফোরিজমের আলোচনা। আশা করি আপনাদের বিষয়টা বোধগম্য হয়েছে। আর যদি না হয়, পরবর্তীতে আমরা প্রশ্নোত্তর পর্বে সেগুলো আরো ক্লিয়ার করার চেষ্টা করব। আসুন আমরা একটু ১২২ নম্বর অ্যাফোরিজমটা দেখি। আমি পূর্বেই বলেছিলাম ১২২ নম্বর অ্যাফোরিজমে যেটা আলোচিত হবে তার কিছুটা অংশ আমার এইমাত্র আলোচনা করা যে আলোচনা করলাম, আলোচিত অংশের কিছুটা মিল পাবেন এখানে। আচ্ছা, ১২২ নম্বর অ্যাফোরিজমে স্যার কি বলছেন? এখানে অ্যাকচুয়ালি স্যার কতগুলো কন্ডিশন বা কতগুলো বিষয় অবগত করছেন, যেগুলো অলরেডি আলোচনার মধ্যে চলে এসেছে। তারপরেও এখানে উনি স্পেসিফিকলি আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। সেটা কি এখানে আমরা যেটা পাবো, সেটা হচ্ছে যে ঔষধ প্রয়োগের ক্ষেত্রে বা ওষুধ পরীক্ষার উদ্দেশ্যে যখন প্রয়োগ করা হবে, তখন আমরা যে সুস্থ দেহের কথা আগেই বলা হলো যে সুস্থ দেহ বা নীরোগ দেহে এটা প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কতগুলো কন্ডিশনের কথা কিন্তু স্যার এখানে বলেছেন। আমরা সেই শর্তসমূহ এখান থেকে আসলে জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আ মানে আপনার আ যে বিষয়টা আমরা এখান থেকে পাবো সেটা হচ্ছে যে আপনার ধরুন ওষুধের যে বিশুদ্ধতার বিষয়টা আগেই বললাম, সেটা একটা বিষয় আসবে। হ্যাঁ? তো এই বিষয়গুলো নিয়ে আমরা যখন আগে সূত্রটা পড়ি, তারপরে আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব। তো এক কথায় আমরা এখান থেকে যেটা জানতে চলেছি সেটা হচ্ছে যে আমরা যে সুস্থ শরীরে প্রয়োগ করতে চাচ্ছি, সেই সুস্থ শরীরের
প্রয়োগের পূর্বের কিছু শর্ত রয়েছে, সেই শর্তটা সম্পর্কে আমরা এখান থেকে জানবো। দেখা যাক আমাদের অ্যাপ্লিকেশনটাতে কি আছে, আমরা পড়ি। এখানে বলা হচ্ছে ইন দিস এক্সপেরিমেন্ট, এই পরীক্ষা সমূহে অন হুইচ ডিপেন্ড অর্থাৎ এই পরীক্ষা কোন পরীক্ষা যার পরে নির্ভর করে, ডিপেন্ড মানে কি নির্ভর করে, দ্য এক্সাক্টিটিউড the exactitude of the whole medical না এটা exactitude, হ্যাঁ, exactitude of the whole medical art, অর্থাৎ exactitude মানে কি সঠিকতা বা যথার্থতা, কিসের যথার্থতা, of the whole medical art অর্থাৎ মানে সমগ্র সমগ্র চিকিৎসা কলার যথার্থতা, এবং কি and the will of all future generation of mankind, অল ফিউচার জেনারেশন পরবর্তী প্রজন্ম কার, অফ ম্যানকাইন্ড মানুষের, অর্থাৎ উইল মানে কি মঙ্গল বা ভালো করা। তাহলে কি বলতে চাচ্ছেন স্যার, এই অ্যাফোরিজমটা শুরুই করছেন এই পরীক্ষা সমূহ যার পরে কি নির্ভর করে, যে যথার্থতা নির্ভর করে এবং মঙ্গল নির্ভর করে কিসের, এক যথার্থতা হচ্ছে সমগ্র চিকিৎসা কলার যথার্থতা নির্ভর করে, এবং সমগ্র মানব পরবর্তী প্রজন্মের যে প্রজন্ম তাদের মঙ্গল নির্ভর করে কিসের পরে, এই পরীক্ষাগুলোর পরে। তো এটাই বলছেন যে এই পরীক্ষাগুলো যাদের পরে আপনার আপনার চিকিৎসা কলার যথার্থতা নির্ভর করে এবং পরবর্তী প্রজন্মের মানুষের পরবর্তী প্রজন্মের মঙ্গল নির্ভর করে, এই পরীক্ষা সমূহ নো আদার মেডিসিন শুড বি এমপ্লয়েড, বলছে এই সমস্ত ক্ষেত্রে নো আদার মেডিসিন এমন কোন মানে ওষুধ প্রয়োগ করা যাবে না, শুড বি এমপ্লয়েড, এমপ্লয়েড মানে প্রয়োগ করা বা নিয়োগ করা, এমপ্লয়েড এক্সেপ্ট সাচ অ্যাজ এ পারফেক্টলি নোন, অর্থাৎ সেই বিষয় সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে জানেন এমন না হলে প্রয়োগ করা যাবে না। এই যে বললাম শর্ত আছে কিছু, এই শর্তগুলোর কথা। 1 নম্বর, 2 নম্বর বলা হচ্ছে অ্যান্ড অফ দোজ পিউরিটি, এবং তাদের বিশুদ্ধতা, তাদেরকে আপনার সম্পূর্ণরূপে আপনি পরিচিত হতে হবে, আপনি জানতে হবে, তাদের বিশুদ্ধতা আপনাকে জানতে হবে। পরিচিত যদি আপনার হয়, আপনি যদি ভালোভাবে জানেন তাহলে বিশুদ্ধতা জানবেনই, কিন্তু এখানে কেন বিশুদ্ধতা আবার আলাদা বলছে সে বিষয়টা আমি আলোচনার মধ্যে নিয়ে আসবো। তারপরে আপনার জেনিয়াসনেস অ্যান্ড এনার্জি উই ওয়ার থরলি অ্যাসিওর্ড, অর্থাৎ তাদের যে আপনার বিশুদ্ধতা, তাদের যে যথার্থতা এবং ক্ষমতা সম্পর্কে আমরা সাম্যক রূপে নিশ্চিত যদি না হই তাহলে সেটা আপনার প্রয়োগ করা যাবে না। সহজ কথায় এখানে স্যার জানান দিচ্ছেন যে আপনার যখন আমরা কোনো ওষুধের পরীক্ষা করতে যাব তখন কি করতে হবে, নাম্বার 1 ওই মেডিসিন সম্পর্কে প্রপারলি আপনাকে ধারণা রাখতে হবে, সম্পূর্ণরূপে আপনাকে জানতে হবে, 1। 2 নম্বর হচ্ছে ওই ভেষজের বিশুদ্ধতা, তার যথার্থতা এবং ক্ষমতা সম্পর্কে আপনি সাম্যকভাবে আপনি যখন নিশ্চিত হবেন তখনই আপনি সেটা প্রয়োগ করবেন। এখন প্রশ্ন হতে পারে, একটা ভেষজ তো আমি পরীক্ষাই করিনি, তার এই যে যথার্থতা ক্ষমতা আমি কিভাবে জানবো? এই এই প্রশ্নগুলোর উত্তরটা আমার ব্যাখ্যার মধ্যে আশা করি আপনারা পাবেন। তো এখন এটাকে উনি কি বলছেন, এই যে পরীক্ষাটা মানে এইভাবে উনি করতে বলছেন কেন, এটার গুরুত্বটা কতখানি সেটা বোঝানোর জন্য উনি কি বলেছেন প্রথম লাইনটা, যে এই পরীক্ষাগুলোর গুরুত্বটা কতখানি, এই কতখানি সেটা হচ্ছে এই পরীক্ষার পরেই আমাদের কি হচ্ছে মেডিকেল বা চিকিৎসা কলার যে মানে টোটাল চিকিৎসা কলাটা এই পরীক্ষার পরেই মানে এই চিকিৎসা কলার যথার্থতাটা এই পরীক্ষার পরে নির্ভর করছে। আবার উনি এটাও বলছেন এইভাবে আপনি যদি পরীক্ষা না করেন তাহলে মানে যদি পরীক্ষা করেন তাহলে এটা সম্ভব কি, সেটা এটা কতটা গুরুত্বপূর্ণ যে পরবর্তী প্রজন্ম মানুষের পরবর্তী প্রজন্মের মঙ্গলার্থেও মানে মঙ্গল এটার উপরে ডিপেন্ড করে। এইভাবে পরীক্ষা করলে সেই পরীক্ষার পরেই কিন্তু আপনার এটা ডিপেন্ড করে। তার মানে আপনাকে যে পরীক্ষাটা করতে বলা হচ্ছে সেই পরীক্ষাটার গুরুত্বটা কতখানি, 1 নম্বর এটা চিকিৎসা কলার যথার্থতা নির্ভর করে এই পরীক্ষার পরে, 2 নম্বর স্যার বলছেন যে এইটার পরে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ বা মঙ্গল নির্ভর করবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা গুরুত্বটা কতখানি, অর্থাৎ এখানে আমাদের যে কথাটা বলা হচ্ছে যে সম্পূর্ণরূপে পরিচিত। এখন আপনি একটা ভেষজ দিলেন, যে ভেষজটা আসলে আপনি জানেন না কি, এই ভেষজের আসলে নাম কি, এটা কোত্থেকে আসলো, কি বিষয় আপনি জানেন না, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এরকম জিনিস আপনার প্রয়োগ করা যাবে না। আপনি জানেন কিন্তু ওটার ঔষধি গুণ আছে কি সেটা আপনি জানেন না, এটাই তো পরীক্ষা করবেন। তাহলে এখন বিশুদ্ধতার কথা কেন আসে, যে বলছে হুজ পিওরিটি, কেন বলা হচ্ছে বিশুদ্ধতা, কারণ
অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাকে হয়তো বলা হলো কি আপনি পালসেটিলা প্রবীণ করবেন ধরুন, কিন্তু পালসেটিলা গাছ যেটা সেই মানে উদ্ভিদের মতন দেখতে হয়তো অন্য কোনো একটা উদ্ভিদ কাছাকাছি আছে, আপনি যদি সেটা নিয়ে প্রুভিং করেন তাহলে কি পালসেটিলার লক্ষণ পাবেন? পাবেন না। এই জন্য বলা হচ্ছে বিশুদ্ধতা। এই বিশুদ্ধতার অর্থ হচ্ছে আপনার যে ভেষজটা নিচ্ছেন ওই ভেষজটার যথার্থতা, মানে আপনি সঠিকটাই নিয়েছেন, এটার ভিতরে কোনো ভুলটা নাই। অর্থাৎ আপনি এই যে একটা অপরিচিত পালসেটিলাকে পরীক্ষা করতে চাচ্ছেন, এই যে উদ্ভিদটা নিয়েছেন এটা যে আসলেই পালসেটিলা এই বিষয়ের বিশুদ্ধতা, অথবা এইটাকে যে আপনি প্রস্তুত করেছেন করে ওর ভিতরে আবার অন্য কোনো সাবস্টেন্স মেশানো হয়নি, তার বিশুদ্ধতার কথা এখানে বলা হচ্ছে। এইটা যদি আপনি মানে জানতে এইভাবে যদি প্রস্তুত করেন এবং সেভাবে যদি পরীক্ষা করেন, দেন আপনার যে ইফেক্টটা আসবে, যে রেজাল্ট আসবে, সেটার পরেই আপনার কি নির্ভর করতেছে, এই চিকিৎসা কলার যথার্থতা নির্ভর করছে, এবং তারপরে সমগ্র মানব জাতির যে কল্যাণ পরবর্তী প্রজন্মে সেটাও এখানে নির্ভর করছে। তো এটা ছিল মোটামুটি আমাদের 122 নম্বর অ্যাফোরিজমের আলোচনা। আসুন আমরা দেখি 123 নম্বর অ্যাফোরিজমে কি বলছেন স্যার। 123 নম্বর অ্যাফোরিজমটা আরো একটু অ্যাডভান্স। অ্যাডভান্স বলতে এই যে এতক্ষণ যে কথাগুলো হচ্ছিল এগুলো কিন্তু তত্ত্বীয় কথা। যে আপনার এটা করতে হবে, কি করতে হবে, যে আপনার ভেষজটা বিশুদ্ধ হতে হবে। আমরা আপনার ওষুধ প্রয়োগের ক্ষেত্রে সুস্থ মানব শরীর হতে হবে। এগুলো কি সবই প্রস্তুতি। এখন আপনি প্রস্তুতি সব নিয়ে ফেলেছেন। এখন আপনি আসুন, আপনার হাতে ভেষজ আছে। ভেষজটাকে আপনি কিভাবে প্রয়োগ করবেন, আপনি কিভাবে মানে খাওয়ার উপযুক্ত করবেন, অর্থাৎ পরীক্ষকের শরীরে প্রয়োগের আগে কিভাবে সেটা তৈরি করবেন, সেই বিষয়টি স্যার এখানে তুলে ধরেছেন। সেই বিষয়টি স্যার এখানে আলোচনা করছেন। আপনি একটা ভেষজ পাইলেন, নিয়ে এসে সরাসরি চাপানো শুরু করে দিলেন। একটা গাছের বাকল, একটা গাছের ডাল, কোনো গাছের পাতা, কারো ফুল, কোনো একটা খনিজ আপনি নিয়ে এসে কড়মড় করে চাবিয়ে খাওয়া শুরু করলেন। বিষয়টা কিন্তু এমন নয়। সেই বিষয়টি স্যার আসলে এখানে ক্লিয়ার করছেন যে আপনি এত কিছু জানলেন, যে আপনার যে ওষুধ প্রুভিং এর যে কাজটা, সেই কাজের আগে আপনার যে প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো সম্পর্কে আপনি সব জেনেছেন। এখন আপনি কি করছেন? প্রস্তুতি নিয়ে ভেষজটা পরীক্ষার উদ্দেশ্যে আপনি এখন ফিল্ডে নামবেন বা আপনি কাজটা শুরু করবেন। সেই ক্ষেত্রে এই ভেষজটাকে কিভাবে আপনি একটা পরীক্ষকের শরীরে প্রয়োগ করবেন, সেই বিষয়টি আসলে 123 নম্বর অ্যাফোরিজমে স্যার আসলে যথার্থভাবে বলছেন। অর্থাৎ আপনি তখন এই নিয়মগুলো বা এখানে স্যারেদের নির্দেশনা আছে, সেটা অনুযায়ী আপনি যদি মেইনটেইন করে প্রস্তুত করেন, যদি আপনি পেশেন্ট আপনার যে পরীক্ষক তার শরীরে প্রয়োগ করেন, তাহলে আপনি যথার্থ লক্ষণ পাবেন। আসুন আমরা অ্যাফোরিজমটা পড়ে ফেলি, তাহলে আমরা আরকি এই বিষয়টা জানতে পারবো। তবে আমি একটু ধারণা দিই, এই অ্যাফোরিজমটা পড়লে আমরা দেখতে পারবো উনি এখানে ভেষজকে ২ টা ক্যাটেগরিতে ভাগ করেছেন, এবং সেই ক্ষেত্রে আমরা মানে সেই ক্যাটেগরি গুলো সম্পর্কে জানবো এবং ভেষজগুলো কি কিভাবে প্রস্তুত করতে হবে সেই বিষয়গুলো স্যার আসলে এখানে তুলে ধরেছেন। তা আমরা একটু বিষয়টা পড়ি। ইচ অফ দিস মেডিসিন, অর্থাৎ এই সকল ভেষজগুলো বা ওষুধগুলো মাস্ট বি টেকেন, অবশ্যই নিতে হবে, মানে টেকেন মানে গ্রহণ করতে হবে, ইন পারফেক্টলি সিম্পল অ্যান্ড আনঅ্যাডাল্টারেটেড ফর্ম, অর্থাৎ সম্পূর্ণ সরল এবং আনঅ্যাডাল্টারেটেড, মানে আনঅ্যাডাল্টারেটেড বলতে অ্যাকচুয়ালি আনঅ্যাডাল্ট্রেট, মূল শব্দটা হচ্ছে আনঅ্যাডাল্ট্রেট। আনঅ্যাডাল্টারেট মানে হচ্ছে আপনার অমিশ্র বা নির্ভেজাল বা বিশুদ্ধ, এটাই বোঝানো হয়। তাহলে কি বলছেন? যে each of this medicine must be taken in perfectly simple and unadulterated form, অর্থাৎ এই সমস্ত ওষুধ সমূহ অবশ্যই সরল এবং অমিশ্র আকারে গ্রহণ করতে হবে। এখন আসুন এই অমিশ্র এবং সরল আকার কিভাবে হচ্ছে সেটা এখন স্যার বলছেন। the indigenous plant in the form of freshly expressed juice, ইন্ডিজিনাস মানে কি? দেশীয়। এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে স্যার এখানে ভেষজগুলোকে ২ টা অংশে বিভক্ত করেছেন। তাহলে কি তার ভিতরে একটা হচ্ছে ইন্ডিজিনাস। এখন ইন্ডিজিনাস মানে দেশীয়, এটাকে আবার কিভাবে অ্যাকচুয়ালি এই অ্যাফোরিজমটাতে আমরা যদি পড়ি তাহলে দেখবো স্যার এখানে বলছেন আসলে ভেষজের গুণ বৈশিষ্ট্য এগুলো নিয়ে উনি এখানে প্রভেদটা করেননি। এখানে ভেষজের অবস্থান দিয়ে এই প্রভেদটা করেছেন। অর্থাৎ আমি যে বলছি ২ রকম ভেষজের কথা বলছেন, এটা হচ্ছে ভেষজের অবস্থান। সেটা দেশীয় হতে পারে, বিদেশীয় হতে পারে। অর্থাৎ
আপনি কোন একটা ভেষজ যেটা প্রুভিং করছেন সেটা আপনার দেশেই পাওয়া যায়, আপনার আশেপাশেই পাওয়া যায়, আপনার লোকালে আপনি পাচ্ছেন, সেটা হতে পারে। আবার কোন একটা ভেষজ বা কোন একটা ওষুধের উপাদান যেটা আমাদের দেশে হয়তো পাওয়া যায় না, আছে না? এমন অনেক উদ্ভিদ আছে যেটা আমাদের দেশে নাই। সেটা কি বাইরের দেশে। তাহলে বাইরের দেশ থেকে যখন আপনি সংগ্রহ করবেন তখন কিভাবে সেটা প্রসেস করবেন আর আপনি যখন দেশে যেটা পাচ্ছেন সেটাকে কিভাবে প্রসেস করবেন সেই বিষয়টি স্যার আসলে এখানে তুলে ধরছেন। এজন্য বলা হচ্ছে, ১ম এ কি বলছেন স্যার? যে অবশ্যই গ্রহণ করতে হবে সরল এবং অমিশ্র অবস্থায়। ভালো কথা। সরল এবং অমিশ্র অবস্থায় আপনি গ্রহণ করবেন। কিন্তু সেটা কিভাবে? যদি সেটা আপনার দেশীয় অর্থাৎ আপনার লোকাল কোনো প্ল্যান্ট হয়, কোনো উদ্ভিদ হয়, সেই ক্ষেত্রে বলছেন the indigenous plant in the form of fresh expressed juice. প্ল্যান্টের জুস মানে কি? অ্যাকচুয়ালি সেটা নির্যাস বা সেটা কাঠ। আমরা বলি না যে চিড়ের কাঠ, অর্থাৎ চিড়ে চটকানোর পরে যে রসটা হয় বা যে মানে জলটা হয় চিড়া মিশ্রিত সেটা। তাহলে কি বলা হচ্ছে? ফ্রেশলি এক্সপ্রেসড, অর্থাৎ একেবারেই আপনার তাজা বা আপনার মানে মাত্র, মানে তাজা কখন হয়? যখন জিনিসটা মাত্র তৈরি করা হলো। এরকম। ফ্রেশলি মানে মানে একেবারে তাজা, তরতাজা, যেটা আপনার মানে বাসি বা আপনার পুরাতন না এমন কিছু। কিন্তু ফ্রেশ এটা এটা তখনই হয় যখন কি মাত্র আপনি প্রস্তুত করলেন। ধরুন আপনি একটা মালটার জুস আপনি প্রস্তুত করলেন সকালে। এটা যদি বিকেলে খান তাহলে কেমন হবে? সেটা কি তাজা থাকবে না তার স্বাদ গন্ধ এক থাকবে? আর আপনি মাত্রই একটা গাছ থেকে মালটা পেড়ে সেটা জুস করলেন। দেখবেন একদম মালটা সরাসরি গাছ থেকে ছিঁড়ে মুখে কামড় দিলে যেমন লাগবে ওটা জুসটাও ঠিক তেমনই লাগে। এখন আমরা এটা জাস্ট জুস বলতে বা আমরা একটা মানে খাবার বস্তু যেটা বোঝার চেষ্টা করলাম। কিন্তু স্যার এখানে যেটা বলছেন যদি দেশীয় উদ্ভিদ হয় সেক্ষেত্রে অবশ্যই সেটার সদ্য প্রস্তুতকৃত যে রস আপনার সেটা যে মানে আপনার যে নির্যাস সেটা কি করতে হবে? মিক্সড উইথ এ লিটল অ্যালকোহল। মিক্সড মানে মিশ্রণ করতে হবে উইথ এ লিটল অ্যালকোহল, মানে অল্প কিছু অ্যালকোহলের সাথে বা সুরাসুর যেটাকে বলা হয় বইতে গতানুগতিক ভাবে এটা ব্যবহার করা হয় সুরাসুর। এর সাথে মিলাতে হবে। কেন মিলাতে হবে? টু প্রিভেন্ট, আটকাতে, ইট স্পয়েলিং, অর্থাৎ এটার যে দূষিত যে ভাবটা সেই জিনিসটাকে কাটাতে। এখন দূষিত মানে কি? ওর মধ্যে কি বিষ আছে? না, সেটার কথা বলা হচ্ছে না। ওই যে যেটা বললাম, ধরুন আপনি এখন একটা কোনো ফলের জুস করলেন, সেটা যদি আপনি রেখে দেন, তাহলে এটা কিন্তু আপনার ২ ঘন্টা ৩ ঘন্টা পরে ওটার সেই গুণাবলীটা আর আগের মতন থাকে না। মাত্র প্রস্তুত করাটা আর ২ ঘন্টা পরেরটা এক থাকবে না। কিন্তু কেন এটা এক থাকে না সেই কথাগুলো আসলে আমরা এই অ্যাফোরিজমে স্যার খুব সুন্দর করে বলে গেছেন। আমরা সেগুলো পরে জানবো। আমরা জাস্ট পড়ে ফেলি আগে। তাহলে আলোচনা করতে সুবিধা হবে। তাহলে আমরা কি পেলাম? পেলাম যে আমরা আপনার সরল এবং অমিশ্র অবস্থায় এটা আমাদের গ্রহণ করতে হবে। ১ ২য় নম্বর কথা হচ্ছে আমরা কি পেলাম? এটা আমাদের যদি দেশীয় উদ্ভিদ হয়, দেশীয় ভেষজ হয় সেই ক্ষেত্রে আমাদের সেটা সদ্য প্রস্তুত করা জুস এটা নিতে হবে। প্রয়োজনে তার ভিতরে এই যে জুস প্রস্তুত করে রাখলে যেন চেঞ্জ না হয় ভেতরে কেমিক্যাল বা ওর যে বৈশিষ্ট্য যেন চেঞ্জ না হয় এজন্য হালকা অ্যালকোহলটা রাখতে। এইজন্যই বলা হচ্ছে স্পয়েলিং, অর্থাৎ মানে বিশুদ্ধতা রক্ষার জন্য এই যে স্পয়েলিং কথাটা বলা হচ্ছে দূষিত যেন না হয় অর্থাৎ তার গুণাগুণ যেন নষ্ট না হয় এজন্য অ্যালকোহল দিতে বলছে। এবার আসুন তাহলে দেশীয়টার ক্ষেত্রে আমরা এটা করব। তাহলে আমরা যেটা আমদানি করব বাইরে থেকে যেটা নিয়ে আসবো সেই ক্ষেত্রে এক্সোটিক ভেজিটেবল, অর্থাৎ বাইরে থেকে আমদানিকৃত ভেজিটেবল সাবস্ট্যান্স এই উপাদানগুলো হাউএভার ইন দ্য ফর্ম অফ পাউডার, সেটা যদি পাউডার আকারে আসে অর টিংচার, যদি আপনার টিংচার আকারে আসে, প্রিপেয়ার্ড উইথ অ্যালকোহল হোয়েন দে ওয়ার দ্য ফ্রেশ স্টেট এন্ড আফটারওয়ার্ড মিংলেড উইথ এ সার্টেন প্রপোর্শন অফ ওয়াটার, অর্থাৎ বলা হচ্ছে যে যেগুলো আপনার বিদেশ থেকে বা আপনার বাইরে থেকে আমাদের আমদানি করতে হচ্ছে বা বাইরে থেকে আসছে সেগুলোর ক্ষেত্রে সেটা যদি পাউডার আকারে হয়, সেটা যদি আপনার টিংচার আকারেও হয়, মানে পাউডার আকারে হলো একটা, আবার কিন্তু যদি টিংচার হয়, টিংচার মানে কি? সেটা তরল, তাহলে কি অবশ্যই সেখানে কি অ্যালকোহল মিশিয়ে রাখতে হবে। কখন? দেখেন সেটা কিন্তু আবারও ওই পূর্বের লাইনে ফিরে গেছেন স্যার, যে টিংচার উইথ অ্যালকোহল, মানে অ্যালকোহলের সাথে মেশানো হোয়েন দে ওয়ার ইন দা ফ্রেশ স্টেজ, অর্থাৎ যখন তারা মানে একদম তাজা বা তরতাজা অবস্থায় যখন ছিল সেই অবস্থায় যে টিংচার মিশানো হয়েছে আপনার অ্যালকোহল মিশানো হয়েছে সেটা আর কি, মানে সদ্য প্রস্তুতকৃত অবস্থায় যদি টিংচার মিশানো থাকে এই অ্যালকোহল মিশানো থাকে সেটার কথা বলছেন, যে বাইরে থেকে আপনি আমদানি করলেন সেটা পাউডার আকারেও আপনার কাছে আসতে পারে ওই উদ্ভিদের বা ওই ভেষজের বা আপনার সেই মানে ভেষজ বলতে তো আমরা শুধু উদ্ভিদ বুঝি তা তো নয়, আরো তো অনেক উপাদান আছে, সেটা আপনার পাউডার আকারেও আসতে পারে। এবং সেটা আপনার যদি পাউডার আকারে আসে ওটা ফাইন, আর যদি আপনার টিংচার আকারে আসে তাহলে স্যার বলছেন সেটা অবশ্যই অ্যালকোহল মিশানো থাকতে হবে। কখন অ্যালকোহলটা মেশাতে হবে? ওই ভেষজের যে আপনি নির্যাসে তৈরি করলেন
তার ফ্রেশ স্টেটে ওইটা আপনার অ্যালকোহল মিশানো থাকতে হবে। এন্ড আফটার ওয়ার্ড মিংলেড উইথ এ সার্টেন প্রপোর্শন অফ ওয়াটার, এবং এটা পরে আপনার নির্দিষ্ট অনুপাতে জল মেশাতে হবে। এখন আসুন তাহলে আমরা একটা পেলাম, কি পেলাম, একটা হচ্ছে যে আপনার দেশীয় বা লোকাল, আর একটা হচ্ছে যে আপনার আমদানিকৃত। এবার আসুন স্যার আরেকটা ক্যাটাগরির কথা বলছেন, সল্ট এন্ড গামস, মানে আপনার যদি খনিজ লবণ বা লবণ টাইপের কিছু হয় সেই ক্ষেত্রে, অথবা কোনো গাছের আঠা আপনি প্রুফ করতে চাচ্ছেন যে এটা আপনার কি কি পরিবর্তন আনতে পারে, তখন কি আপনি কি লবণ সরাসরি খাওয়া শুরু করবেন? না। বা এই যে আঠা কি সরাসরি খাওয়া শুরু করবেন? না। সেইটাই বলছেন স্যার এখানে যে হাউএভার সল্ট অ্যান্ড গামস, লবণ এবং আপনার আঠার ক্ষেত্রে হাউএভার শুড বি ডিসলভড ইন ওয়াটার জাস্ট বিফোর বিগিন টেকেন, অর্থাৎ এটা গ্রহণের আগে অবশ্যই সেটাকে আপনি কি করতে হবে? পানিতে মিশিয়ে নিতে হবে। সেবনের পূর্বে পরীক্ষক যিনি, ওনাকে সেবনের পূর্বে এটাকে পানিতে মিশিয়ে নিতে হবে। এ এটাই এখানে স্যার বলছেন। আচ্ছা, এরপরে কি বলছেন যে ইফ দ্য প্ল্যান্ট ক্যান অনলি বি প্রকিউরড ইন ইটস ড্রাই স্টেট, কি বলা হচ্ছে, যদি কিনা উদ্ভিদটা ক্যান বি প্রকিউরড, মানে আপনি প্রকিউরড মানে এখানে সংগ্রহ করা, ঠিক আছে, বা আপনি আহরণ করলেন কোন স্টেটে, যদি ড্রাই স্টেটে নেন অর্থাৎ শুকনো অবস্থায় নেন। স্যার দেখুন এবার তো আরেকটা ক্যাটাগরিতে গেছেন, যে যদি আপনি একটা উদ্ভিদ নিয়েছেন কিন্তু সেটা আপনি ড্রাই স্টেটে নিয়েছেন, তাহলে কি করতে হবে? একটা শুকনা, একটা সতেজ পাতা, বা আপনার ধরুন একটা সতেজ গাছের বাকল, সেইটার ভিতরে কি ওই বাকলের যে মানে রসটা সেটা তো রয়েছে, কিন্তু যদি আপনি শুকনোটা নেন তাহলে কি সেই শুকনাটার ভেতরে আপনার ওই পাতার রসটা থাকবে? থাকবে না, সেটা তো শুকায় গেছে। তখন সেটা আপনি কিভাবে প্রয়োগ করতে পারেন সেটা এখানে স্যার বলছেন যে ড্রাই স্টেটে যদি আপনি নেন, অ্যান্ড ইফ ইটস পাওয়ার আর ন্যাচারালি উইক, মানে এবং তখন এটা কিন্তু অবশ্যই ওই যেহেতু ওইটা রস শুকায় গেছে, ওই যে আপনার যে উপাদানটা ঔষধি গুণটা কি অ্যাকচুয়ালি তো ওই সতেজ পাতার মধ্যে যে রসটা থাকে সেটাই তার ঔষধি গুণ, আর সেটা শুকায় গেছে ফলে সেটা কিন্তু ন্যাচারালি দুর্বল। ইন দ্যাট কেস, যদি সেই ক্ষেত্রে এটা দুর্বল হয়ে যেতে থাকে, যেটা আপনি শুকনো স্টেটে নিয়েছেন, এবং যদি সেটা দুর্বল হয়ে যেতে থাকে তার ওষুধের গুণটা, এবং সেই ক্ষেত্রে কি করবেন? ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে দেয়ার মে বি ইউজড ফর এক্সপেরিমেন্ট, সেগুলো পরীক্ষার জন্য মানে আপনার ব্যবহৃত হতে পারে। কিভাবে? অ্যান ইনফিউশন অফ ইট, এটার আসলে আপনার কি বলা হয় এটাকে, ইনফিউশন মানে ধরুন আপনার মানে কোন একটা কাপ টাইপের, হ্যাঁ, বা কোন একটা নির্যাস টাইপের, এটাও কিন্তু সেটা কিভাবে, ইনফিউশন মানেও আসলে কাতই বোঝানো হয়। কিভাবে এটা এক্সপেরিমেন্ট এন্ড ইনফিউশন অফ ইট, এটা মানে কাপটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু পরের লাইনে বলছেন সেটা কিভাবে, এই যে কাপটা একটা শুকনো জিনিস, এটা কাপ কিভাবে তৈরি করবেন? মেড বাই কাটিং দ্য হার্ব, অর্থাৎ কেটে ইনটু স্মল পিসেস, ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা আপনি এটা খণ্ডিত করবেন বা কাটবেন। ওই যে শুকনা আপনি যে এটা পেয়েছেন ভেষজটা, সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় আপনি করবেন। অ্যান্ড পোরিং বয়েলিং ওয়াটার অন ইট, পোরিং মানে কি? ঢেলে দেওয়া বা কোনো কিছুতে ঢালা। কোথায় ঢালতে বলছেন? এই যে ছোট ছোট করে কাটলেট, কাটার পরে সেটা কি বয়েলিং ওয়াটার, অর্থাৎ আপনার যেটা কি বলে গরম পানি বা টকবক করে ফুটছে এমন পানি, ঠিক আছে, ফুটন্ত গরম পানিতে আপনার সেটা ঢেলে দিতে হবে, শুকনো করে কাটা হাড় গুলো ঢেলে দিতে হবে, সো অ্যাজ টু এক্সট্রাক্ট ইটস মেডিসিনাল পার্ট, যেন এই গরম পানিতে ওই শুকনা যে ভেষজ তার উপাদান যাওয়ার পরে ওইটার ভেতরে রস তো শুকাই গেছিল, এই গরম পানিটা যেন তার ওই এক্সট্রাক্ট মানে কি নির্যাস মানে টেনে বের করে আনতে পারে, ওটাকে যেন নির্যাসটা প্রস্তুত করতে পারে। কিসের? ওর ভিতরে যে রসটা শুকায় গেছে তার সেই ওষুধি শক্তির বা ওষুধি গুণাবলী সম্বলিত যে অংশটা, সেইটার যেন নির্যাসটা প্রস্তুত করা সম্ভব হয়, এজন্য গরম পানিতে দিতে হবে ইমিডিয়েটলি আফটার। এবং পরবর্তী লাইনটা দেখেন বলছে, আপনি এটা করলেন, ধরুন একটা ভেষজ আপনি সংগ্রহ করেছেন যেটা ড্রাই, তার ভিতরে রসকস নাই, এখন এইটার ওষুধি শক্তি আপনি কিভাবে প্রুভ করবেন সেটাই স্যার এখানে বলছেন। এটাকে আপনি টুকরো টুকরো করে কাটবেন, কাটার পরে কি করবেন? ফুটন্ত পানিতে এটা দেবেন। আর দিলেন তো, দিলে এটা কি করবেন? এটা কি ওই পানিটা ঠান্ডা করে খাবেন? পানিটা ঠান্ডা হলো এখন বিকালে খাবেন? না। কখন খাবেন সেই বিষয়টাই স্যার পরবর্তী লাইনে বলছেন ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে, আফটার ইটস প্রিপারেশন, এটা প্রস্তুতির মানে সাথে সাথে, ইট মাস্ট বি সলয়েড, এটা সাথে সাথে খেয়ে ফেলতে হবে, হোয়াইল স্টিল ওয়ার্ম, তখন মানে কখন, তখনও পর্যন্ত, যেটা মানে যতক্ষণ পর্যন্ত এটা স্টিল ওয়ার্ম মানে
যতক্ষণ গরম আছে এই গরম থাকতে থাকতে আপনাকে সেটা কিন্তু গ্রহণ করতে হবে। কেন গ্রহণ করতে হবে সেটাও আপনাকে পরবর্তীতে স্যার বলছেন। অ্যাজ অ্যাজ অল এক্সপ্রেসড ভেজিটেবল জুস, অর্থাৎ কি এক্সপ্রেসড ভেজিটেবল জুস মানে আপনি যেখান থেকে কোনো মানে সবজি হোক বা কোনো একটা ভেষজ থেকে যদি কোনো আপনি জুস তৈরি করেন, অ্যান্ড অল দ্য অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে আপনার আপনার এটাকে বলা হয় কি জলীয় বা আপনার কোনো উদ্ভিদ যেগুলো জলে জন্মগ্রহণ করে এরকম অ্যাকুয়াস ইনফিউশন অফ হার্ব উইদাউট দ্য অ্যাডিশন অফ স্পিরিট, আপনার স্পিরিট মিশানো ব্যতীত পাস র্যাপিডলি ইনটু ফার্মেন্টেশন অ্যান্ড ডিকম্পোজিশন। ফার্মেন্টেশন মানে গাজন এবং ডিকম্পোজিশন মানে পচন, হোয়ার বাই অল দেয়ার মেডিসিনাল প্রপার্টিজ আর লস, যেখানে তাদের সমস্ত ঔষধি গুণগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ স্যার কি বলছেন, বলছেন এই যে আপনি কেটে কেটে টুকরো গুলো গরম পানিতে দিলেন, দিয়ে ওটা নির্যাসটা তৈরি করলেন, এটা গরম থাকতে থাকতে আপনাকে খেতে হবে। কেন খেতে হবে? কারণ সমস্ত এই ধরনের ভেষজের যে নির্যাসগুলো তৈরি করা হয় সেই তৈরিকৃত নির্যাসগুলি কি হয়, অথবা আপনার এই ধরনের জলীয় উদ্ভিদের যে নির্যাসগুলো তৈরি করা হয় সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কিনা এটা আপনার স্পিরিট ছাড়া রাখা হয় বা অ্যালকোহল ছাড়া রাখা হয়, সেটা কিছুক্ষণের মধ্যে ফার্মেন্টেশন অর্থাৎ এটা আপনার গাজন তৈরি হয়। গাজনটা আসলে আপনারা নিশ্চয়ই বোঝেন। ধরুন আমাদের দেশে কি পাট চাষ হয় না? আমাদের পাট যখন চাষ হয়, চাষিরা কিন্তু পাট গাছ যখন কেটে ফেলে, এটাকে নিয়ে কি করে? এটাকে কিন্তু নিয়ে পানিতে ভিজায় ওই পাট গাছটা। দেখবেন 15-20 দিন কিন্তু এটা ভেজানো থাকে। এই যে ভিজানো থাকে, কেন থাকে? কারণ এই ভেজানো অবস্থায় ওই জিনিসগুলো পচে, পচে ওখানে একটা পচন তৈরি হয়, একটা ওর মানে ওর যে আঁশগুলা আলাদা হয়ে যায়। পাটের গায়ে থেকে আঁশগুলো আলাদা করা যায় বা পাটটা সংগ্রহ করা যায়। এই যে এরকম কিন্তু সকল ক্ষেত্রে ধরুন আপনি চিনি কলে যদি দেখেন, চিনি কলে যদি আপনি দেখেন আখ মাড়াই হচ্ছে। আপনি একটা আখ মাড়াইয়ের পরে ওই যে জুসটা হয়, এই জুসটা আপনি এখন মাত্র আখ মাড়াই হলো সেটাকে একটা দেখবেন, আবার আপনি 2 ঘন্টা পরে দেখবেন একরকম থাকবে না। অর্থাৎ ওর ভিতরে ইন্টারচেঞ্জ হয়। এইজন্য স্যার এখানে বলছেন যে আপনি গরম থাকতে থাকতে খেতে হবে, কারণ সকল এই ধরনের উদ্ভিদ সেগুলো কিছুক্ষণের মধ্যে যদি স্পিড ছাড়া রাখেন কিছুক্ষণের মধ্যেই আপনার ওর ভিতরে গাজন হয় এবং তার ভিতরে পচন তৈরি করে, যেগুলো কিনা কি করে লাস্ট লাইন বলছে হোয়ার অল দ্য মেডিসিনাল প্রপার্টিজ আর লস, যে কারণে তাদের সমস্ত ঔষধি গুণগুলা নষ্ট হয়ে যায়। তো আশা করি 123 নম্বর অ্যাফোরিজমটা আমাদেরকে স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্যটা দিয়েছেন সেটা আমরা সকলে বুঝেছি। আমি আবারও সকলের রিভিউ এর জন্য এক বাক্যে পুরো অ্যাফোরিজমটা আমি উপস্থাপন করছি। সেটা হচ্ছে আমাদেরকে এই অ্যাফোরিজমের মাধ্যমে স্যার যে জিনিসটা জানান দিচ্ছেন সেটা হচ্ছে আমাদের এখানে 2 ধরনের ভেষজের কথা উনি বলছেন। একটা আপনি লোকালি সংগ্রহ করতে পারেন, একটা আপনি বাইরে থেকে সংগ্রহ করতে পারেন। আবার এখানে আরো কতগুলো ক্যাটেগরি বলা হচ্ছে যে একটা হচ্ছে যে আপনার সল্ট হতে পারে, একটা হতে পারে আপনার আঠা জাতীয় কিছু হতে পারে এবং আপনার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ড্রাই হতে পারে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে স্যার এখানে বলছেন কোনটা কি করতে হবে। যেটা আপনার বেশিও সেটা আপনি এই যে জুসটা তৈরি করলেন, জুসটা তৈরি করার পরপরই এটার মানে গুণাগুণ রক্ষার্থে ওর ভিতরে কিছু অ্যালকোহল দিয়ে রাখতে পারেন এটা প্রস্তুতির জন্য। ঠিক আছে? পাশাপাশি যেটা আপনার বাইরে থেকে আনছেন, সেক্ষেত্রে যখন এটা আপনার পাউডার আকারে আসে সেটা থাকলো। কিন্তু যদি সেটা টিংচার আকারে আনেন তাহলে ওটার ফ্রেশ স্টেটে যেন অ্যালকোহল মিশানো থাকে সেই বিষয়টাকে আপনাকে বলা হচ্ছে। যদি আপনি সল্ট বা আপনি গাম বা আঠা জাতীয় কোনো কিছু পেয়ে থাকেন তাহলে সেটাকে আপনি পরীক্ষককে খাওয়ানোর পূর্বে অবশ্যই পানিতে মিশাই খাওয়াতে হবে। আর শুকনো হলে সেটাকে কেটে গরম পানিতে দিয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে তার নির্যাস তৈরি করতে হবে এবং সেটা গরম থাকতে থাকতে গ্রহণ করতে হবে। কেন গ্রহণ করতে হবে? কারণ এর প্রত্যেকটা জিনিসই কিছুক্ষণের মধ্যেই দেখা যায় প্রত্যেক আপনার এই ধরনের ভেষজ বা আপনার যেকোনো উপাদানের আপনার যে জুসটা তৈরি করা হয় সেটা কিছুক্ষণের মধ্যে তার ভিতরে গাজন তৈরি হয় এবং সেটা পচনশীল অবস্থা তৈরি করে। যে পচনশীল এবং গাজনের ফলে তার ওষুধের যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যায়। ফলে এটা ওই সময় খেতে হবে। আশা করি আপনারা এই অ্যাফোরিজমের যে তাৎপর্য সেটা আপনারা বুঝতে পেরেছেন। আসুন আমরা আজকের আলোচিত সর্বশেষ 124 নম্বর অ্যাফোরিজমটা আলোচনা করে ফেলি। আচ্ছা সেটা হচ্ছে আচ্ছা এটা এই এই যে আমি এক বাক্যে যেটা এটা আসলে 124 নম্বরের কথা, এটা আসলে 123-এ পেস্ট হয়ে গেছে। এটা জাস্ট আপনি একটু মাথায় রাখেন যে প্রয়োগকৃত ভেষজ বিশুদ্ধ এবং একক হতে হবে। এটা কোথায় বলা হচ্ছে? 124 নম্বর অ্যাফোরিজমে কি বলা হচ্ছে? প্রয়োগকৃত ভেষজ বিশুদ্ধ এবং একক হতে হবে।
এইটা আমরা দেখবো 124 নম্বর অ্যাফোরিজমে আলোচনা করলে আসলে ঘটনাটা বিষয়টা তাই কিনা। আসলে আমরা আগে অ্যাফোরিজমটা পড়ে ফেলি। আচ্ছা, ফর দিস এক্সপেরিমেন্ট, এই পরীক্ষার জন্য এভরি মেডিসিনাল সাবস্টেন্স মাস্ট বি এমপ্লয়েড কোয়াইট অ্যালোন। এই যে বলছে কোয়াইট অ্যালোন, অর্থাৎ সম্পূর্ণ এককভাবে প্রয়োগ করতে হবে, এন্ড পারফেক্টলি পিওর, এবং যথাযথ বিশুদ্ধ হতে হবে, উইদাউট দ্য অ্যাডমিক্সার অফ এনি ফরেন সাবস্টেন্স। অ্যাডমিক্সার মানে কি? সংমিশ্রণ। কোন রকম সংমিশ্রণ ব্যতীত। কিসের? ফরেন সাবস্টেন্স, অন্য কোনো, মানে ফরেন বলতে আমরা কি বুঝি যে ফরেনার মানে কি? বিদেশি। ফরেন বলতে আসলে বোঝানো হয় ওই যে নির্যাস বা ওই যে উপাদান ভেষজ, তা ওইটা ব্যতীত অন্য যে কোনো উপাদান, সেটাই বলা হচ্ছে ফরেন। তাহলে সেইটা ব্যতীত আপনার এটা গ্রহণ করতে হবে, এন্ড উইদাউট টেকিং এনিথিং এলস অফ মেডিসিনাল নেচার সেম ডে or nor yet on the subsequent day, nor during all time we wish to observe the effect of the medicine. এখানে স্যার বলছেন যে অবশ্যই ওই মেডিসিনটা এককভাবে এবং পারফেক্টলি বিশুদ্ধ হতে হবে, কোন রকম সংমিশ্রণ চলবে না তার ভিতরে, এবং সেটা আপনাকে গ্রহণ করতে হবে। এবং যখন আপনি গ্রহণ করলেন, কোন পরীক্ষককে আপনি এটা খাওয়ালেন, এই এই যে প্রসিডিউর গুলো তৈরি করে এতক্ষণ আমাদের 123 পর্যন্ত আলোচিত প্রত্যেকটা ধাপ আপনি মেনটেন করে যখন খাওয়ালেন, এইবারের সতর্কতাটা স্যার আসলে বলছেন। অ্যাকচুয়ালি আপনি পরীক্ষককে কোন ঔষধি গুণ পরীক্ষণের আগে যা যা করা সেটা আপনি করেছেন, করে আপনি কিভাবে একটা ভেষজ প্রস্তুত করবেন সেটাও আপনার আগের অ্যাফোরিজমটাতে ক্লিয়ার হয়েছে। আমরা জেনেছি যে আমরা কিভাবে করে একটা পরীক্ষককে কোনো ভেষজ মানে খাওয়ানোর উদ্দেশ্যে বা প্রুভিং এর উদ্দেশ্যে খাওয়ানোর আগে কিভাবে তৈরি করবো সেটাও আমাদের তৈরি হয়ে আছে। আমাদের পাত্রে এখন ভেষজটা প্রস্তুত, তাকে খাওয়ানোর জন্য, প্রুভারকে খাওয়ানোর জন্য। কিন্তু আপনি খাওয়াইও দিলেন, কি কন্ডিশনে খাওয়ালেন? সম্পূর্ণ এককভাবে খাওয়াইছেন এবং বিশুদ্ধটা খাওয়াইছেন। এইবার সতর্কতা কি? আপনি খাওয়ানোর পর ওই দিন অন্য কোন ধরনের মেডিসিনাল মানে আপনার ঔষধি গুণ সম্পন্ন কিছুই ওই প্রভার খেতে পারবেন না। শুধু তাই না, শুধু ওই দিন না, এমনকি আপনার পরপর কিছুদিন জাতীয় মানে পরবর্তী দিনগুলোতেও এটা গ্রহণ করতে পারবে না। কোন রকম মেডিসিনাল কোনো কিছু গ্রহণ করতে পারবে না। এমনকি যতক্ষণ না এই যে ভেষজ আপনি খাইয়েছেন, ওই ভেষজের যে মানে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ক্ষমতা সেটা যতক্ষণ না প্রকাশিত হচ্ছে, ততক্ষণ ওই প্রভার অন্য কিছু খেতে পারবেন না। আমি কি বোঝাতে পারলাম? আশা করি আপনার বিষয়টা বুঝেছেন। মানে এই অ্যাফোরিজমটাতে অ্যাকচুয়ালি স্যার বলছেন আপনি যে পরীক্ষককে কোনো ভেষজ খাওয়ালেন পরীক্ষার উদ্দেশ্যে, খাওয়ানোর পরে আপনি কি করবেন সেই বিষয়টি আসলে এই অ্যাফোরিজমে স্যার বলছেন যে এখানে আপনি ওই পরীক্ষককে অবশ্যই এমন ভাবে রাখবেন যেন সে তাকে অন্য কোনো মেডিসিনাল সাবস্টেন্স গ্রহণ করা না লাগে, ঔষধি গুণ সম্পন্ন অন্য কোনো কিছু যেন উনি গ্রহণ না করেন। কতক্ষণ করবেন না? ওই দিন তো অবশ্যই করবেন না, এবং পরপর কিছুদিনও করবেন না। ইভেন যদি আরো বেশি দেরি হয়, কতক্ষণ? যতক্ষণ না ওনার সেই যেটা আপনি ভেষজটা খাইয়েছেন তার লক্ষণ ফুটে উঠতে যদি যতক্ষণ না দেরি মানে যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ উনি কোনো কিছু খাবেন না। যাই হোক, এটা ছিল মূলত আমাদের আজকের নির্ধারিত আলোচনা। 121, 22, 23, 24 পর্যন্ত আপনাদের সাথে আমি অর্গাননের যে অ্যাফোরিজম গুলো সেগুলো আমি তুলে ধরলাম, বিষয়বস্তুগুলো তুলে ধরলাম। আশা করি আপনাদের আহ আলোচনাটা ভালো লেগেছে। এখন আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কাইন্ডলি আমাকে প্রশ্ন করতে পারেন। আহ, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। ধন্যবাদ সকলকে। অন্তত আপনি রেকর্ডিং অফ করতে পারেন, ক্লাস শেষ। দাদা ক্লাস কি শেষ? তাহলে রেকর্ডিং অফ করবো? হ্যাঁ, অফ। আচ্ছা।